কি অবস্থা সবার? র্যান্ডম অ্যানিমেশনের রেকর্ড অফ র্যাগনারকের সিজন 2 এর 6 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। এই সিজনের কিন্তু মোট 10টা এপিসোড আছে আর আমরা টোটাল 6 নম্বর এপিসোডে চলে আসছি। তার মানে আর হয়তো বা 2টা বা 3টা ভিডিও আসবে, তারপরেই কিন্তু এই সিরিজটা শেষ হয়ে যাবে। এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং 2টা সিরিজ ওয়েট করতেছে, তাও আবার আলামিন ভাই এটা করবে তোমাদের জন্য। তো যাই হোক, সেটার জন্য আমাদের আগে তো এই সিরিজটা শেষ করতে হবে, তাই না? তো আজকে আমি আর বেশি কথা না বলে সরাসরি এই ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। এই এপিসোডের শুরুতেই আমরা একটা হ্যাভেনের সিন দেখতে পাই। এখানে কোনো একজন দেবতা হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল। সেখানে আগে থেকেই লোকি উপস্থিত ছিল। কিছুক্ষণ পর সেই দেবতাটা হেঁটে হেঁটে লোকির সামনে চলে আসে আর আমরা দেখতে পাই এটা হচ্ছে বুদ্ধা। তো বুদ্ধা এখানে এসে লোকিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? লোকি এখানে প্রচন্ড পরিমাণে রেগে বসেছিল, তবে হঠাৎ করেই সে উঠে বলে, না না, আমি আপনার সাথে ফাইট করতে চাই না। তবে আমার মাথার মধ্যে একটা কথা চলছে, যেটার জন্য আমার একটুও ভাল লাগছে না। আসলে যখন থেকেই এই র্যাগনারক টুর্নামেন্টটা শুরু হয়েছে, তখন থেকেই কয়েকটা জিনিস আমার অনেক বেশি কনফিউজিং লাগছে। আমি মূলত আপনাকে এই ভ্যালকেরিজদের ব্যাপারে জিজ্ঞাসা করতে চাই। এই ভ্যালকেরিদের সাহায্যেই মানুষরা আমাদের মতো দেবতাদের সাথে ফাইট করছে। এই ভ্যালকেরিদের সাহায্যেই তারা আমাদের সমানে সমানে টক্কর দিচ্ছে, এমনকি এদের সাহায্যেই তারা আমাদেরকে মেরেও ফেলছে। আমার প্রশ্নটা হলো, ভ্যালকেরি কি প্রথম থেকেই এত বেশি শক্তিশালী ছিল? আর আমার আসল প্রশ্নটা হলো, ভ্যালকেরিরা কিভাবে এত বেশি পাওয়ারফুল হলো যে তারা দেবতাদের সাথে টক্কর দিতে পারছে? এই ভ্যালকেরিরা একই সাথে মানুষের ভাগ্য এবং মানুষের মৃত্যু কখন হবে এটা ডিসাইড করে। আর এই ভ্যালকেরিরা এসব করার জন্য যত পাওয়ার দরকার সেই সব পাওয়ার পায় তোমার কাছ থেকে। মানে ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, সহজ কথাই হলো যত ভ্যালকেরি আছে এই ভ্যালকেরিরা পাওয়ার পায় মূলত এই বুদ্ধার কাছ থেকে। তো এই জন্য টেকনিক্যালি বলা যায় যে এই বুদ্ধা অন্যান্য দেবতার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কারণ এই ভ্যালকেরিরা হলো মানুষদের সাহায্য করছে আর ভ্যালকেরির পাওয়ার ব্যবহার করে কিন্তু মানুষরা দেবতাদেরকে হারিয়ে দিচ্ছে। আর ভ্যালকেরির পাওয়ার পাচ্ছে কোথা থেকে? এই ভ্যালকেরিরা পাওয়ার পাচ্ছে এই বুদ্ধার কাছ থেকে। লোকি তখন বুদ্ধাকে বলে, এখন নাটক করা বন্ধ করো, তুমিও জানো আর আমিও জানি যেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডিভাইন ট্রেজার। এরপরে লোকি দাঁড়িয়ে বুদ্ধার কাছে এসে বলে, আপনি কি আমাদের ধোকা দিচ্ছেন? বুদ্ধাও তখন ফুল কনফিডেন্টের সাথে বলে, যদি আমি তোমাদেরকে ধোকাও দেই তাহলে তোমরা কি করবে? লোকি তখন বলে, তাহলে আমি আপনাকে মেরে ফেলবো। এটা বলার সাথে সাথে তারা দুইজনেই একে অপরের সাথে ফাইট করার জন্য একদম রেডি হয়ে যায়। তখনই এখানে হ্যাভেনের 7 জাস্টিসরা চলে আসে। তারা এখানে এসেই বলে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা এখানে এখনই তাকে মেরে ফেলবো। 7 জাস্টিসের একজন এসে বুদ্ধাকে বলে, আমি অনেক লম্বা সময় পর্যন্ত এটার অপেক্ষা করছিলাম আর ফাইনালি এখন তোমার বিশ্বাসঘাতকতার কথা প্রমাণ হয়ে গেছে বুদ্ধা। এটা শুনে বুদ্ধা অনেক রেগে গিয়ে তাকে ভয় দেখিয়ে বলে, তুই আমার সাথে এভাবে কথা বলার কে রে? এটা শুনে সেই লোকটাও অনেক রেগে বুদ্ধার উপরে আক্রমণ করতে যায়। বুদ্ধা তখন রেগে গিয়ে তার মুখে থাকা ললিপপটা তার হাতে এত জোরে মারে যে সেটা তার হাতের ভিতরে ঢুকে সেখানেই আটকে যায়। এটা দেখার পর এই 7 জাস্টিসের সবাই তাদের অস্ত্র বুদ্ধার দিকে তাক করে বুদ্ধাকে মারার জন্য। লোকিও তখন এই 7 জাস্টিসের পক্ষে গিয়ে বুদ্ধার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এতজন এখন একসাথে বুদ্ধার উপরে আক্রমণ করবে, এটা দেখেও বুদ্ধা ভয় না পেয়ে অনেক কনফিডেন্টের সাথে বলে, যারা যারা আসতে চাও চলে আসো, আমি একাই তোমাদের সাথে ফাইট করব। তখনই এখানে বুদ্ধার পক্ষ থেকে লড়ার জন্য কাজিরো সাসাকি চলে আসে। কাজিরো সাসাকির সাথে এখানে সোজি আর গেন্দো চলে এসেছে। গেন্দো আর সোজিকে কিন্তু আমরা গত এপিসোডে দেখেছিলাম। এখানে এখন তারা দুই টিমই একে অপরের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন তারা দুইজন কাজিরোকে জিজ্ঞাসা করে, মাস্টার আপনার শরীরে এরকম আঘাত
আঘাত কিভাবে লেগেছে। কাজিরো সাসাকি তখন বলে, আরে বলো না, ফাইট করার সময় আমার পেটের মধ্যে কয়েকটা গর্ত হয়ে গিয়েছিল, এই কারণে এখানে এই অবস্থা। তবে চিন্তা করো না, এখন আমার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। তো লোকি তখন বলে, আরে সিনিয়র সিটিজেন, আপনাদের এরকম দেবতাদের ফাইটের মধ্যে আসা উচিত না, আর যদি এরকমটা করেন তাহলে পরবর্তীতে মৃত্যুর খাতায় আপনাদের নাম উঠবেই উঠবে। এটা শুনে কাজিরো বলে, তোমরা দেবতারা অনেক বেশি স্বার্থপর, তোমরা কি মনে করো সবকিছু কি তোমাদের প্ল্যান অনুযায়ী হবে? তোমরা যেটা ভাববে সবকিছু কি সেভাবেই হবে? এখন এসব দেখে সোজি কেন্ডোকে বলে, আমার দেখে মনে হচ্ছে এরা সবাই খারাপ দেবতা, আমাদের কি এদের মারা উচিত হবে, বা আমি কি এখন এদের উপরে আক্রমণ করব? কেন্ডো তখন বলে, যদি তুমি ফাইট করার জন্য প্রস্তুত থাকো তাহলে আমিও ফাইট করার জন্য প্রস্তুত। এখন সেভেন জাস্টিসের লিডার লোকিকে বলে, লোকি তুমি একটা সাইডে চলে যাও, আমি এখন এদেরকে দেখাবো যে আসল বস আসলে কে। সে বলে, যতক্ষণ না আমি আমার হাতের আঘাতের প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। তুমি তো এটাই চাও তাই না বুদ্ধা? বুদ্ধা তার কথায় কোনো গুরুত্বই দেয় না, সে তো নিজের মতো সেখানে হাই তুলতে থাকে। এসব দেখে সে রেগে বলে, এটার ফল তোমাকে ভোগ করতেই হবে বুদ্ধা। এটা বলে সে তার বন্দুক বের করে বুদ্ধার উপর কয়েকটা গুলি করে দেয়। এই প্রত্যেকটা গুলি তখন বুদ্ধার পাশ দিয়ে গিয়ে পেছনে থাকা একটা ঝর্ণায় লাগে। এটা দেখে বুদ্ধা বলে, তুমি তো ঠিক মতো নিশানাও লাগাতে পারো না, তুমি আমার উপর কি আক্রমণ করবে? আমি তো বুঝতেই পারছি না তুমি এদের লিডার কিভাবে হলে। এই সবকিছু দেখে সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে বলে, আরে এটা কিভাবে হলো? সে এত কাছ থেকে আমার এই শর্ট গুলোকে কিভাবে ডজ করলো? এই সবকিছু দেখে লোকি বলে, অনেক ভালো বুদ্ধা, তবে তোমার এখন আসল ফাইট করার সময় চলে এসেছে। এটা বলেই লোকি তার হাতের মধ্যে থেকে অনেক ডেঞ্জারাস একটা অস্ত্র বের করে। লোকি এই অস্ত্রটা দিয়ে সেখানে থাকা প্রত্যেকের উপরেই আক্রমণ করে, তবে এখানে থাকা প্রত্যেকেই খুবই সহজে এটাকে ডজ করছিল। এসব দেখে লোকি বলে, তুমি কতক্ষণ আর এগুলোকে ডজ করবে? তোমাদের কি মনে হয় তোমরা কি আমাকে হারাতে পারবে? সোজি তখন নিচ থেকে এসে বলে, হ্যাঁ আমি তোমাকে হারাতে পারবো। এটা বলেই সোজি লোকির উপরে আক্রমণ করার জন্য সেদিকে যেতে থাকে, তবে তখনই এখানে জিউস চলে এসে মাটিতে অনেক জোরে একটা আঘাত করে। জিউস এখানে এসে তাদের সকলের ঝামেলা থামিয়ে দেয়। জিউস তখন তাদেরকে বলে, তোমাদের সকলের কাছে এত এনার্জি আছে, তোমাদের বোঝা উচিত যে এগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। এটা দেখে কাজিরো সাসাকি বলে, ভালো ভালো, এখানে তাহলে জিউস আর আঙ্কেল ওডিনও চলে এসেছে। জিউস তখন বলে, আমি জানি না এখানে কি হচ্ছিল, কিন্তু এরকম সময়ে নিজেদের মধ্যে ঝামেলা করা মানে পাগলামি করা। তখন ওডিনের কালো কাক বলে, তোমরা কি মনে করে এখানে ফাইট করছিলে? ওডিনের সাদা কাকটা তখন বলে, এরকম পরিস্থিতিতে ফাইট করা হলো বোকামির কাজ। এখন এই কাক দুইটাকে কথা বলতে দেখে সোজি কেন্ডোকে বলে, ওই দেখো কেন্ডো, কাকগুলো কথাও বলতে পারছে, ওগুলো কত কিউট তাই না? তখনই এই সেভেন জাস্টিসের লিডার ওডিনকে বলে, আমরা এই জায়গাকার জল্লাদ, আর তোমরা এখানে এসে আমাদের কোনো কাজে বাধা দিতে পারো না। এটা শুনে ওডিন প্রচন্ড পরিমাণে রেগে বলে, এখন এই সবকিছু শেষ হয়ে গেছে। ওডিনের এই অর্ডার কারণে সেখানে থাকা প্রত্যেকেই অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এই পুরো জায়গাটাই ফেটে যায়। কেন্ডো তখন বলে, এটা তো আলাদা একটা লেভেলের অরা। এর কিছুক্ষণ পর ওডিন আবারও তার অরিজিনাল ফর্মে চলে আসে। এসব দেখে লোকি বলে, এখন আমার ফাইট করার মুড চলে গেছে, এখন আমি পরবর্তী ফাইট দেখতে যাচ্ছি, তোমাকে আমি পরে দেখে নিব বুদ্ধা। এরপর সেই সেভেন জাস্টিসরাও সেখান থেকে চলে যায়। তো সোজি যেহেতু এখানে ফাইট করতে পারেনি, এ কারণে সে এখানে অনেক বেশি আফসোস করতে থাকে। কেন্ডো তখন তাকে বুঝিয়ে বলে, চিন্তা করো না, পরের বার আমরা অবশ্যই ফাইট করব। তো এরপরে কেন্ডো বুদ্ধাকে বলে, আমাদের ক্ষমা করে দিয়েন যদি আমরা আপনার বিজনেসে বা আপনার কাজে নাক গলিয়ে থাকি, আপনাদের এই সমস্ত ঝামেলায় হয়তো বা আমাদের নাক গলানো উচিত হয়নি। এসব বলে তারাও সেখান থেকে চলে যেতে থাকে। তো এদিকে বুদ্ধা, জিউস আর ওডিন এখানে ছিল। জিউস তখন বুদ্ধার কাছে এসে বলে, এখন এখানকার ফাইট শেষ হয়ে গেছে, তো আপনি চাইলে এখন আপনার রুমে যেতে পারেন। জিউস তখন তাকে আরো বলে, আর আমি এটাও আশা করব যে আপনি আর কোনো ঝামেলার কারণ হবে না। এরপরে হঠাৎ করে তারা দুইজনই সেখানে হাসতে থাকে। এরপরে বুদ্ধা অনেক রেগে গিয়ে বলে, পৃথিবীতে বা স্বর্গে কেউই আমাকে কোনো কিছুই বলতে পারবে না বা আমাকে কোনো অর্ডার দিতে পারবে না, আমার যা ইচ্ছা আমি সেটাই করব। এরপরে বুদ্ধা এখান থেকে চলে যায়। জিউসও তখন বলে, এখন আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাদের ফাইটিং গ্রাউন্ডে গিয়ে পরবর্তী ফাইট দেখতে হবে। সবাই চলে গেলেও ওডিন সেখানে দাঁড়িয়ে থাকে এবং সেই পুরো জায়গাটাকেই ধ্বংস করে দেয়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই গোল দৌড়ে ব্রুয়েলটার কাছে আসে। গোল তখন ব্রুয়েলটাকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। গোল তখন ব্রুয়েলটার কাছে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমার তোমার সাথে তখন সেভাবে কথা বলা উচিত হয়নি, তুমি মানুষদের জন্য যেটা ভালো সেটাই হয়তো করছো। ব্রুয়েলটা তখন বলে, তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, চলো আমরা এখন একসাথে গিয়ে মানুষ জাতিকে বাঁচাই। এরপরে তারা দুজন একসাথে সামনের দিকে যেতে থাকে। সামনে যাওয়ার সময় গোল ব্রুয়েলটাকে বলে, এখন তো আমরা দুইটা ম্যাচ জিতে গেছি, তার মানে হয়তোবা সামনে আমরা লিডে থাকতে পারবো। ব্রুয়েলটা তখন বলে, হ্যাঁ এই জন্যই আমরা এখন এই মানুষটাকে সিলেক্ট করছি। এরপরে তারা সামনে একটা রুমের মধ্যে যায়। সেই রুমে প্রবেশ করার আগে তারা তাদের জুতা খুলে ফেলে। সেই রুমটা ভেতর থেকে অনেক বেশি নোংরা ছিল। সেখানে গিয়ে তারা অনেক বড় একটা মানুষকে দেখতে পায়। এটা দেখে গোল বলে, এটা আবার কোন জায়গার মানুষ, আর সে এখানে কিভাবে আসলো? ব্রুয়েলটা তখন বলে, এটা হলো ইয়োকোজোনা পরিবারের সবচেয়ে শক্তিশালী মানুষ, আর
আর এখন আমাদের তাকে জাগাতে হবে। ব্রুয়েলটা তখন অনেক জোরে চিৎকার করে তাকে ঘুম থেকে তুলে দেয়। ঘুম থেকে ওঠার পরে সে অনেক বেশি রেগে যায়। সে বলে, আমি শান্তিতে গভীর ঘুমে ঘুমিয়েছিলাম আর তুমি আমাকে আমার ঘুম থেকে জাগিয়ে তুলেছো, তার মানে তুমি সরাসরি আমাকে ফাইটে চ্যালেঞ্জ জানিয়েছো, এখন তোমাকে আমার সাথে ফাইট করতে হবে, তাই চুপচাপ এখন আমার সাথে ফাইট করা শুরু করো। এসব বলেই সে ব্রুয়েলটার উপরে ঝাঁপিয়ে পড়ে। ব্রুয়েলটা তখন তাকে এক হাত দিয়ে থামিয়ে দেয়। তখন ইউকোজান তাকে বলে, এত শান্তশিষ্ট ভাবে থাকার অ্যাক্টিং করা বন্ধ করো, আমি জানি তুমি আসলে কত বেশি চালাক। এসব দেখে গোল বলে, তাহলে তুমি বলতে চাইছো এটাই হচ্ছে মানব জাতির সবচেয়ে শক্তিশালী সুমো রেসলার? এরপরে ইয়াকুজান ব্রুয়েলটাকে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন আনা হয়েছে? ব্রুয়েলটা তখন তাকে বলে, তোমাকে এখানে একটা যুদ্ধের জন্য আনা হয়েছে, তোমাকে এখানে অনেক পাওয়ারফুল একটা অপোনেন্টের সাথে ফাইট করতে হবে। ব্রুয়েলটা তখন তাকে আরো বলে, তোমাকে দেওয়ার মতো একটা অলৌকিক শক্তি আছে আমার কাছে। এটা বলে সে থ্রোট নামে অনেক জোরে ডাকে। তখনই থ্রোট নামের একটা ভ্যালকেরি সবকিছু ভাঙতে ভাঙতে এই জায়গায় চলে আসে। থ্রোট এখানে এসেই তাকে বলে, তোমার পার্টনার এখানে আছে আর আমি 13 জন ভ্যালকেরিদের মধ্যে একজন। থ্রোট তখন ইয়াকুজানকে বলে, আমার মতো এত বড় একটা মেয়েকে দেখে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? ইয়াকুজান তখন বলে, না কোনো সমস্যাই নেই। এটা বলেই সে থ্রোটকে জড়িয়ে ধরে। এটা দেখে থ্রোট বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আমাকে তো কেউই পছন্দ করে না, আমি এত বেশি বড় এই জন্য। ইয়াকুজান তখন বলে, না আমি কোনো মজাই করছি না। এটা শুনে থ্রোটের চেহারা লাল হয়ে যায়। থ্রোট এখানে ইয়াকুজানকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইয়াকুজান তখন বলে, হ্যাঁ অনেক বেশি, আর এখন আসো আমার সাথে এক হয়ে যাও। এরপরে সিন শিফট হয় আর আমাদের ফাইটিং স্টেডিয়ামের সিন দেখানো হয়। একজন দেবতা তখন বলে, এটাই কি পরবর্তী ফাইটিং স্টেডিয়াম? এটা তো অনেক বেশি অদ্ভুত। লোকজন এই ফাইটিং এরিনা দেখে বলে, দেখে তো মনে হচ্ছে এটা প্রাচীন জাপানিজ সুমো রেসলারদের ফাইট করার জায়গা। এখন হ্যামডেল বলতে থাকে, রেকর্ড অফ র্যাগনারকে এ পর্যন্ত 4টা ফাইট হয়েছে, এর মধ্যে 2টা ফাইট দেবতারা জিতেছে আর 2টা ফাইট জিতেছে মানুষরা, আর এখন 5 নম্বর ফাইট করার সময় চলে এসেছে। এখনকার এই ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখন যারা জিতবে তারাই কিন্তু লিডে চলে যাবে, আর এই ফাইটটা বোঝাই যাচ্ছে যে সমানে সমানে একটা ফাইট হবে। সেই সাথে এই ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এই ম্যাচ যে জিতবে সে ভালহালাতে পরবর্তী 10,000 বছরের জন্য বাড়ি, প্রাইভেট বিচ আর রেস্টুরেন্ট পাবে। এসব শুনে সবাই তখন বলতে থাকে, যেহেতু এটা সুমো রেসলারদের ফাইট হবে এই জন্য এখানে একটা পুরস্কার থাকা তো বাধ্যতামূলক, মানে মানুষদের পক্ষ থেকে তো একজন সুমো রেসলারই ফাইট করছে তাই না? তো যেহেতু সুমো রেসলার ফাইট করছে তাই তাকে কোনো কিছু একটার বিনিময়ে তো ফাইট করতে হবে। তো এই সুমো রেসলার হয়তো শর্ত দিয়েছিল যে এই ফাইটটা জিতলে আমাকে এই সমস্ত জিনিস দিতে হবে, এই জন্যই প্রাইস হিসেবে এই সমস্ত জিনিস রাখা হয়েছে, মানে বাড়ি, প্রাইভেট রিসোর্ট, বিচ, আনলিমিটেড খাবার বা রেস্টুরেন্ট এইসব আর কি। হ্যামডেল তখন বলতে থাকে, তাহলে এই ম্যাচে মানুষদের পক্ষ থেকে ইস্ট কর্নার থেকে আসছে সকল কুস্তিগীদের মধ্যে থেকে সবচেয়ে শক্তিশালী কুস্তিগীর ইয়াকুজান। এরপরে হ্যামডেল বলতে থাকে, এখন দেবতাদের পক্ষ থেকে যে আসছে সে এই পুরো পৃথিবী তৈরি করেছে, সে এই পৃথিবীর যে কোনো কিছু তৈরি করতে পারে এবং যে কোনো কিছুকে একদম ধ্বংস করে দিতে পারে। সে কোনো কিছুকেই ছাড় দেয় না, সে যে সমস্ত জিনিস অপছন্দ করে সেই সব জিনিসকেই ধ্বংস করে দেয়। এরপরে হ্যামডেল বলতে থাকে, এখন ওয়েস্ট কর্নার থেকে যে দেবতা আসছে সে সবকিছুই ধ্বংস করে দিতে পারে, আর সে হচ্ছে ভারতের একজন দেবতা আর তার নাম হচ্ছে শিবা। শিবা এখানে এসেই তার অপোনেন্টকে বলে, এখন আমি তোকে একদম ধ্বংস করে দিব। এদিকে এসব দেখে জিউস একটু নিশ্চিন্ত হয়ে বলে, যাক অন্তত এখন টানা 3টা ম্যাচে দেবতারা হারবে না, এই ম্যাচটা আমরা জিতবো এটা নিশ্চিত। এখন রেকর্ড অফ র্যাগনারকের 5ম ফাইট শুরু হবে। এক পাশে আছে শিবা আর আরেক পাশে আছে ইউকুজান। আর এখানে কিন্তু আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো আগামী দিনের এপিসোডগুলো কত বেশি ইন্টারেস্টিং হবে। সামনে তোমরা দেখতে পাবা ইয়াকুজানের সাথে শিবার ফাইট, আর এই ফাইটটা কে জিতবে সেটা তোমরা গেস করতে পারো। তো এই ফাইটের রেজাল্ট কি হবে সেটা কিন্তু আমরা সামনের ভিডিওগুলোতে জানতে পারবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।